মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে রক্তের দাগ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৩০ মার্চ ১৮৯৯ সালে, মৃত্যু ২২ সেপ্টেম্বর ১৯৭০। বাঙালি পাঠক মহলে তিনি সবচেয়ে জনপ্রিয় তাঁর লেখা ব্যোমকেশ বক্সীর গল্প ও উপন্যাসের জন্য, যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোট গল্প ও চিত্রনাট্য। রচনা কাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা, কিন্তু পাঠকের সুবিধের জন্য সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। আজকের গল্প রক্তের দাগ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৫৬ সালে। আমরা গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ, ব্যোমকেশ বক্সীর চরিত্রে গৌরব চক্রবর্তী। শুরু হচ্ছে রক্তের দাগ। স্বাধীনতার পর প্রথম বসন্ত ঋতু এসেছে। দক্ষিণ দিক থেকে ঝিরঝির হাওয়া আসতে শুরু করেছে। কলকাতা শহরের এখানে ওখানে যে দু চারটে শহুরে গাছ আছে, লাল রঙা নতুন পাতায় ছেয়ে গেছে। শুনেছি এই সময় মানুষের শরীরের গ্রন্থিগুলোতেও নতুন করে রসের সঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোশের ওপর কাত হয়ে শুয়ে কবিতার বই পড়ছিল। আমি বসে বসে ভাবছিলাম, ইদানিং বসন্তকাল এলেই মনটা কেমন উদাস হয়ে যায়। বুঝতে পারছি বয়স বাড়ছে। সন্ধ্যের মুখে সত্যবতী আমাদের বসার ঘরে এলো। দেখলাম সে চুল বেঁধেছে, খোঁপায় বেলফুলের মালা জড়িয়েছে, পরনে বাসন্তী রঙের হালকা শাড়ি। অনেকদিন তাকে সাজগোজ করতে দেখিনি। ঘরে এসে সেও তক্তপোশের পাশে বসল। কি রাত দিন বই মুখে করে পড়ে আছো? চলো না কোথাও বেরিয়ে আসি। তো কোথায় বেড়াতে যাবে? গড়ের মাঠ? না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বইটা বন্ধ করে আস্তে আস্তে উঠে বসল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাত ছুঁড়ে দিয়ে বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দ আওড়াল। ইচ্ছে সম্যক ভ্রমণ গমনে কিন্তু পাথেয় নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, একই দৈবের শাস্তি। বাবা, এটা কোত্থেকে পেলে? বলবো কেন? ব্যোমকেশ আবার বিছানায় কাত হয়ে বই খুলল। হাতে কাজ না থাকলে লোকে খই ভাজে। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরনো কবিদের নিয়ে পড়েছিল। ভারতচন্দ্র থেকে শুরু করে সমস্ত কবিকে একে একে শেষ করছিল। ভয় দেখিয়েছিল আধুনিক কবিদেরও ছাড়বে না। আমি এই আশঙ্কায় ছিলাম কোন দিন হয়তো নিজেই কবিতা লিখতে শুরু করে দেবে। সত্যবতী ব্যোমকেশের পায়ের বুড়ো আঙুলে একটা চিমটি কাটল। ওঠো না, আবার শুলে কেন? কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত ১,০০০ টাকা। অত টাকা পাবো কোথায়? জানি না আমিও সব। যাবে কিনা বলো? বললাম তো টাকা নেই, পকেট গড়ের মাঠ। এই সময় বাইরের দরজায় টোকা পড়ল। বেশ একখানা উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হয়েও বাধা পড়ে গেল। সত্যবতী ব্যোমকেশকে চোখ দিয়ে প্রায় ভস্ম করে দিতে দিতে ভেতরের দিকে চলে গেল। ঘরের আলো জেলে দরজা খুললাম। যে লোকটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে তাকে দেখলে আচমকা কিশোর বলে মনে হবে। বেশি লম্বা নয়, চিপচিপে পাতলা গড়ন, ফর্সা সুশ্রী, মুখে অল্প গোঁফের রেখা, জামা কাপড় পরিপাটি, পায়ের হরিণের চামড়ার জুতো থেকে মলমলের পাঞ্জাবি, সমস্তই অনবদ্য। কাকে চাই? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আসুন। দরজা থেকে সরে দাঁড়ালাম।
লোকটা ঘরে ঢুকে ইলেকট্রিক আলোর সামনে দাঁড়ালে তার চেহারাখানা আরেকবার ভালো করে দেখলাম। যতটা কিশোর মনে করেছিলাম ততটা নয়, বর্ণচোরা আম। চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়েছে, চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখে একটা বাচ্চা বাচ্চা ভাব থাকলেও হাড়ে পাক ধরেছে। তবুও বয়স বোধহয় 25-এর বেশি হবে না। ব্যোমকেশ তক্তপোষের পাশে বসে ছেলেটাকে আগা গোড়া মেপে নিচ্ছিল। তারপর উঠে এসে চেয়ারে বসল। সামনে চেয়ারের দিকে ইশারা করে বলল, বসুন। কি দরকার আমার সঙ্গে? লোকটা তক্ষুনি উত্তর দিল না। চেয়ারে বসে কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে শেষে বলল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে? তাই নাকি? তা কাজটা কি? যুবক পকেট থেকে এক তাড়া নোট বার করে ব্যোমকেশের সামনে অবহেলা ভরে ফেলে দিল। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন, এই কাজ। পরে আপনার পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না, তাই আগাম দিয়ে যাচ্ছি। 1000 আছে, গুনে নিন। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে যুবকের দিকে চেয়ে থাকল। তারপর নোটের তাড়া গুনে দেখল। 100 টাকার 10টা নোট। নোটগুলোকে টেবিলের একপাশে রেখে অলসভাবে আমার দিকে তাকালো। ওর চোখের মধ্যে একটু হাসির ঝিলিক। তারপর আবার সেই যুবকের দিকে ফিরে গম্ভীরভাবে বলল, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কি না তা নির্ভর করবে আপনার উত্তরের ওপর। যুবক সোনার সিগারেট কেস খুলে ব্যোমকেশের সামনে ধরল। আপনার সিগারেট চলে নিশ্চয়ই? এখন থাক, ধন্যবাদ। বেশ, তবে আমিই খাই। আপনি প্রশ্ন করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি। আপনার নাম কি? ওহো, নামটাই তো এখনো বলা হয়নি। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমন সত্যকাম। এ নাম তো আগে শুনিনি। সত্যকাম ছদ্মনাম নয় তো? না, আসল নাম। আপনি কোথায় থাকেন? ঠিকানা কি? কলকাতায় থাকি, 33/34 অ্যামহা স্ট্রিট। কি কাজ করেন? কাজ বিশেষ কিছু করি না। আপনি দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? শুনেছি, ধর্মতলা স্ট্রিটের বড় মণিহারি দোকান। আমি সুচিত্রা এম্পোরিয়ামের একজন অংশীদার। অংশীদার? তা ওই অন্য অংশীদারটিকে? আমার বাবা, উষাপতি দাস। দাঁড়ান, আর একটু খুলে বলি ব্যাপারটা। আমার দাদামশাই, মানে মায়ের বাবা আর কি, এই সুচিত্রা এম্পোরিয়াম শুরু করেছিলেন। পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আর আমিও মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। আপনি মদ খান? তা খাই। কেন, গন্ধ পেলেন বুঝি? আপনার বয়স কত? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। তা কতদিন ধরে মদ খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সব সময় মদ খান? আমার যখন ইচ্ছে হয় তখনই খাই। বলেই সে পকেট থেকে 4 আউন্সের একখানা ফ্লাস্ক বার করে দেখালো। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। আমিও নির্বাকভাবে এই 21 বছরের ছোকরাকে দেখছিলাম। যারা সর্বাংলজ্জাং পরিত্যজ্য ত্রিভুবন বিজয়ী হতে চায়, তারা বোধহয় খুব অল্প বয়স থেকেই সাধনা আরম্ভ করে। আপনার কি আনুষঙ্গিক দোষও আছে? আহা, দোষ কেন বলছেন ব্যোমকেশ বাবু? এমন সর্বজনীন কাজ কি দোষের হতে পারে? দার্শনিক আলোচনা থাক, ভদ্র ঘরের মেয়েদের ওপরেও কি নজর দিয়েছেন? তা দিয়েছি। তা কত মেয়ের সর্বনাশ করেছেন? হিসেব রাখিনি ব্যোমকেশ বাবু। আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে, এই কি আপনার আশঙ্কা? কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদেরই আত্মীয় স্বজন? কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, কিন্তু কারণ নাম করব না। প্রাণ বাঁচাবার চেষ্টাও করবেন না? চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশ বাবু। আচ্ছা, আজ উঠি।
আর বোধহয় আপনার কোনো প্রশ্ন নেই। রাত্রিরে আবার আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসা সংক্রান্ত নয় ওর বাঁকা হাসি দেখেই বোঝা যাচ্ছিল। দরজার কাছে সত্যকাম পৌঁছে যেতেই ব্যোমকেশ পিছু ডাকল। আপনাকে যদি কেউ খুন করে তা আমি জানবো কি করে? খবরের কাগজে পাবেন। তাছাড়া আপনিও খোঁজ খবর নিতে পারেন। বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম চলে যেতেই দরজা বন্ধ করে এসে তক্তপোষে বসলাম। সত্যবতী এক গাল হাসি নিয়ে ঘরে ঢুকলো। বুঝতে পারলাম সে দরজার আড়ালেই ছিল। 1000 টাকার জন্য ভাবছিলে, পেলে তো 1000 টাকা। পিপিলিকা খায় চিনি, চিনি যোগান চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। তা অজিত, কেমন দেখলে ছোকরাকে? এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া এর আগে দেখিনি। আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালের কথা। সবেমাত্র চায়ে চুমুক দিয়েছি, ব্যোমকেশ খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। কাশ্মীর যে যাবে, লেপ বিছানা কই? কেন, গত বছর পাটনায় তো ছিল। সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার শীত, তাই চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্ততপক্ষে 2টো ভালো বিলিতি কম্বল চাই, আর আমার জন্য একটা বিভার কোট। বুঝলাম। চলো অজিত, তাহলে বেরোনো যাক। কোথায় যাবে? চলো, সুচিত্রা এম্পোরিয়ামেই যাই। রথ দেখা আর কলা বেচা দুই হবে। তা সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। যেতে তো ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, খোকার স্কুলের গাড়ি চলে আসবে। না না, থাক, তোমার যাওয়ার দরকার নেই। আমি পছন্দ করে নিয়ে আসবো। দেখো, অপছন্দ হবে না। 9:30 নাগাদ ধর্মতলা স্ট্রিটে পৌঁছে দেখলাম এম্পোরিয়াম ইতিমধ্যে খুলে গেছে। ভেতরে ঢুকলাম। বিশাল ঘর, মোজাইকের মেঝের ওপর এদিক ওদিক সব শৌখিন জিনিসপত্র শোকেসে সাজানো রয়েছে। 2-4 জন খদ্দেরও ইতিমধ্যে এসে পড়েছেন, অধিকাংশই উচ্চবিত্ত মহিলা। কর্মচারীরা নিজ নিজ কায়দায় তাদের মন জোগাচ্ছেন। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক সারা ঘরে পায়চারি করে বেড়াচ্ছেন আর সব দিকে নজর রাখছেন। আমাদের দেখেই ভদ্রলোক কাছে এসে আমাদের অভ্যর্থনা জানালেন। আসুন আসুন, কি লাগবে বলুন। সামান্য জিনিস, গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে তো? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। আপনার আর কিছু লাগবে? আর একটা মেয়েদের বিভার কোট। হ্যাঁ, পাবেন। এই যে লিফট, ওপরে কম্বল বিভার দুটোই পেয়ে যাবেন। আমি এদের দেখছি। ও আচ্ছা, তুমি তাহলে এদের ওপরে নিয়ে যাও, বুঝলে? এরা বিলিতি কম্বল আর বিভার কোট নেবেন। ভদ্রলোক অন্যদিকে চলে গেলেন। ইনি আপনার পার্টনার, অর্থাৎ বাবা? আগে হ্যাঁ, বাবা। পরিচয় পেয়ে ভদ্রলোককে আরেকবার ভালো করে দেখে নিলাম। এখন তিনি অন্য একজন খদ্দেরকে সামলাচ্ছেন বটে, তবে মাঝে মধ্যে আমাদের দিকেও নজর রাখছেন। ভদ্রলোকের গায়ের রং ময়লা, চেহারা বেশ লম্বা চওড়া, বয়স আন্দাজ ওই 45 হবে। রগের চুলে অল্প পাক ধরতে শুরু করেছে। হাসি মুখেই দোকান সামলাচ্ছেন, কিন্তু তবুও মুখে একটা রুক্ষতার ছাপ। এই সময় লিফট আমাদের সামনে এসে দাঁড়ালো এবং আমরা সত্যকামের সঙ্গে দোতলায় এলাম। তা ব্যোমকেশবাবু, সত্যি কিছু কিনবেন নাকি তদারকি করতে এসেছেন? সত্যিই কিনবো। দোকানের ওপরতলাটা একেবারেই সাজানো নয়, অনেকটা গোদামের মতো। তবু এখানেও বেশ কয়েকজন খদ্দের ঘুরে বেড়াচ্ছে। এই যে, এদের একটু বিলিতি কম্বল দেখাও তো। ব্যোমকেশবাবু আসুন, ভালো করে দেখে নিন। যাও অজিত, এটা তো আবার তোমার ডিপার্টমেন্ট। বটেই তো। হ্যাঁ, এই তো, এই দুটো দেখো, বেশ ভালো। কিন্তু আর কি বললেন যেন? বিভার কোট, রাইট। এই মেয়েদের বিভার কোট দেখাও তো। হ্যাঁ, এই ব্যোমকেশ, এইটা দেখো, রংটা বেশ সুন্দর আর আনকমন, তাই না? তবে একটা জিনিস। মাপের কথা ভাবছেন? বিভার কোট একটু ঢিলে ঢালা হলেও অসুবিধা হয় না। এটা পছন্দ হয়েছে যখন নিয়ে যান, নেহাত বিমানান হলে বদলে দেব, আমি তো আছি নাকি? না, মাপ নয়। তবে কি? ও, দামের কথা ভাববেন না,
যেটা টিকিটে লেখা আছে ওটা সাধারণ খদ্দেরদের জন্য, আপনারা কিনা দামেই পাবেন। এদিকে আসুন। এই ধনঞ্জয় বাবু, বলছি এদের এই মালগুলো কেনা দামেই দিয়ে দেওয়া হচ্ছে, বুঝলেন? ক্যাশ মেমো কেটে দিন তো। যে আগে টিকিটের দামের থেকে জিনিসগুলো আমরা 50 টাকা কমে পেলাম। মন খুশি হয়ে গেল। সত্যকাম আর যাই হোক, একেবারে চামার নয়। এই সময় ওপরতলায় একজন তরুণী প্রবেশ করল। যুবতী নিঃসন্দেহে লাস্যময়ী, আর তাকে দেখা মাত্র সত্যকামের চোখ মুখের চেহারাই বদলে গেল। আপনাদের বোধহয় আর কিছু কেনার নেই। আমি তাহলে, মানে নতুন খদ্দের এসেছে তো, সামলাতে হবে। নমস্কার। হ্যাঁ ম্যাডাম, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? না না, দামের জন্য ভাববেন না একেবারেই। আপনার পছন্দ যখন, আর আপনাকে মানাবেও চমৎকার। আচ্ছা ম্যাডাম, আপনি এইদিকে আসুন। আসুন, 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 আসুন। ধর্মতলা স্ট্রিট থেকে একই রুটে বাড়ি ফিরলাম। বাড়ির কাছে এসে ব্যোমকেশ বিভার কোটের প্যাকেটটা নিজের হাতে নিয়ে আমায় কম্বল জোড়া ধরিয়ে দিল। সত্য, ও সত্য, কই গেলে? এসে দেখো তো বিভার কোটখানা তোমার পছন্দ হয় কিনা। ও মা, রংটা তো দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। কে বাছলো রংটা? তুমি নিশ্চয়ই। সত্যি তোমার পছন্দ আছে বলতে হবে। তা আছে বই কি। কি অজিত? আলবাত, আর সবকিছু আমরা 50 টাকা ছাড়ে পেয়েছি, কি বুঝলে? হ্যাঁ সত্যি, ভারী ভালো ছেলে তো সত্যকাম। ভারী ভালো ছেলে, সোনার চাঁদ একেবারে। যদি ওকে কেউ খুন না করে, ও দোকান শিগগিরই লাটে উঠবে। সন্ধ্যাবেলার দিকে ব্যোমকেশ এসে বলল, চলো অজিত, তৈরি হয়ে নাও। তা যাচ্ছি কোথায়? আরে চলোই না, একটু বেরিয়ে আসি। সে ঠিক আছে, কিন্তু কোন দিকে যাচ্ছি সেটা অন্তত বলা যায় কি? অ্যামহার্স্ট স্ট্রিটের দিকে। আর কোনো তথ্য লাগবে? না, বুঝতে পেরেছি। দাঁড়াও, পাঞ্জাবিটা গলিয়েই আসছি। অ্যামহার্স্ট স্ট্রিটের 33/34 নম্বর বাড়িটার সামনে যখন দাঁড়ালাম, তখন রীতিমতো অন্ধকার। রাস্তার বাতিগুলো দু একটা করে জ্বলতে শুরু করেছে। রাস্তায় বিশেষ লোক নেই। একটা চাদর জড়ানো লোক ফুটপাতে পায়চারি করছে। আমাদের দেখতে পেয়েই যেন একটু দূরে সরে গেল। 33/34 বাড়িটা একেবারে ফুটপাতের ওপরে নয়। প্রথমে একটা লোহার গেট। গেট থেকে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা 20-25 ফুট গিয়ে বাড়ির সদরে ঠেকেছে। দোতলা বাড়ি। সদর দরজার দুপাশে দুটো জানলা, জানলার মাথার ওপর দুটো গোলাকৃতি ব্যালকনি। বাড়ির ভেতরে এখনো আলো জ্বলেনি। ফুটপাতে দাঁড়িয়ে মনে হলো একজন মহিলা দোতলায় ব্যালকনিতে বসে একটা বই পড়ছেন কিংবা সেলাই করছেন, স্পষ্টভাবে বোঝা গেল না। ব্যোমকেশ বাবু না? এ আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন আপনার বাড়িতে সরস্বতী পুজোর চাঁদা নিতে গেছিলাম। আমি নন্দ ঘোষ, আপনার পাড়াতেই থাকি। ও হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি ও পাড়ার ছেলে ভর সন্ধেবেলায় গায়ে চাদর জড়িয়ে এ পাড়ায় ঘুরোঘুরি করছো কেন? আগে এ বাড়িতে একটা ছোঁড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। এই এই যে দেখুন না, ভিন্দিপাল নিয়ে তৈরিই আছি। তাই নাকি? তা ঠ্যাঙাবে কেন? কারণ আছে স্যার। আপনারা এখানে কি করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি। তুমি তো তাকেই ঠ্যাঙাতে চাও, তাই তো? আগে কিন্তু আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে? ঘনিষ্ঠতা নেই, তবে জানতে চাই ওকে তুমি কেন ঠ্যাঙাতে চাও। ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান তবে আমার সঙ্গে আসুন না, এই কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানেই সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আগে আমাদের ব্যায়াম সমিতি, এই কাছেই গলির মধ্যে। চলুন। চলো তাহলে। আমরা নন্দর পিছু পিছু একটা গলির মধ্যে ঢুকলাম। তারপর একটা পাঁচিল ঘেরা উঠোনে এসে দেখলাম উঠোন প্রায় অন্ধকার। কয়েকজন যুবক সেই অন্ধকারের মধ্যেই ডন বৈঠক দিচ্ছে, মুগুর ভাঁজছে, আরো নানান কায়দায় তাদের দেহকে মজবুত করার চেষ্টা করছে। নন্দ তাদের পাশ কাটিয়ে আমাদের ভেতরের ঘরে নিয়ে গেল। ঘরের মেঝে শতরঞ্চি পাতা, তার উপরে বসে আছেন এক অতিকায় ব্যক্তি।
গায়ের রং কালো, দেহের আয়তন হাতির মতো, টাক মাথা। বয়স ওই 60-এর আশেপাশেই হবে। দেখেই বোঝা যায় যৌবনকালে হয় গুন্ডা ছিলেন, না হলে কুস্তিগির। ব্যোমকেশবাবু, ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ ভূতেশ্বর বাগ। ভূতেশ্বর দা, ব্যোমকেশবাবু মস্ত ডিটেকটিভ, আর ওই সত্যকামকেও চেনেন। আপনি পুলিশের লোক? ওই ছোঁড়ার মুরব্বী? আগে না, আমি একেবারেই পুলিশের লোক না। আর সত্যকামের সাথেও আমার আলাপ মোটে একদিনের। শুধু এইটুকু জানতে চাই, খামোখা আপনারা ওকে ঠ্যাঙাতে চাইছেন কেন? ও ছোঁড়া পাজির হদ্দ, বুঝেছেন? ওই পাড়ার কয়েকজন ভদ্রলোক আমার কাছে নালিশ করেছেন ওই ছোঁড়া নাকি মেয়েদের বিরক্ত করে। আরে এটা ভদ্রলোকের পাড়া, এ পাড়ায় ওসব চলবে না। একদম তাই। পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে, তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ, অন্য কাউকে দিয়ে তা হবেও না। আপনারা সত্যকামকে শায়েস্তা করতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যতটুকু জানি, দুঘা পিঠে পড়লে তার উপকারী হবে। শুধু একটা কথা, খুনি করবেন না, আর কাজটা সাবধানে করবেন, মানে যাতে ধরা না পড়েন। আরে সেই জন্যই তো কাজটা আমি নিয়েছি স্যার, 2-4 ঘা দিয়ে কেটে পড়বো। আমি এই পাড়ার ছেলে নই, কেউ চিনতে পারলেও ধরতে পারবে না। তবু যদি কোনো গন্ডগোল বাঁধে, আমাকে একবার খবর দিও। আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বর বাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছে দিয়ে নন্দ আবার আখড়ায় ফিরে গেল। আমরা দুজনে বাড়ির পথ ধরলাম। বাপরে, একেবারে বাঘের গুহায় গলা বাড়িয়েছিলাম। কি বলো অজিত? সে আর বলতে, কিন্তু সত্যকামকে মারধর করায় যে উৎসাহ দিলে, কাজটা কি উচিত হলো? যতই হোক, তুমিও টাকা নিয়েছো। 2-4 ঘা খেয়ে যদি ওর প্রাণটা বেঁচে যায়, সেটা কি ভালো নয়? যদিও আমি কোনোদিন অফিস কাছারি যাইনি, তবু কেন জানি না রোববার সকালে ঘুম ভাঙতে আমার একটু দেরিই হতো। পূর্বপুরুষেরা চাকরি বাকরি করতেন, রক্তের মধ্যে বোধহয় সেই দাসত্বের দাগটা থেকেই গেছে। পরের দিন রোববারই ছিল। বেলা 7:30টার সময় চোখ রগড়াতে বাইরের ঘরে এসে দেখি ব্যোমকেশ কাগজ পড়ছে। আমার খেয়াল অবধি করলো না, যেন কাগজটার উদ্দেশ্যেই বলে উঠল, নিশার স্বপন সম তোরে বার্তারে দূত। কি হে, কোনো বিশেষ খবর নাকি? সত্যকাম কাল রাতে মারা গেছে। কিসে মারা গেল? তা জানি না। ঝটপট তৈরি হয়ে নাও তো, 8 ঘন্টার মধ্যে বেরোতে হবে। খবরের কাগজটা হাতে তুলে দেখলাম মাঝের পাতার তলার দিকে 5 লাইনের খবর। আজ শেষ রাতে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাসের সন্দেহজনক মৃত্যু হয়েছে। পুলিশ যথারীতি তদন্তের কাজ শুরু করে দিয়েছে। প্রথমেই মনে পড়ল নন্দ ঘোষের কথা। কাল সন্ধ্যের দিকে চাদরের মধ্যে ভিন্দিপালের মতো অস্ত্র নিয়ে সত্যকামের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। বেলা 8:30টার সময় ব্যোমকেশ ও আমি আহমেদ স্ট্রিটে গেলাম। মেইন গেটের বাইরে ফুটপাথের ওপর একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। একটু কিন্তু করে আমাদের ভেতরে যাবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়ে এগিয়ে দেখলাম সদর দরজা খোলা, অথচ সেখানে কেউই নেই। বাড়ির ভেতর থেকে কান্নাকাটির আওয়াজ আসছে না। ব্যোমকেশ দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। ওর দিকে তাকাতেই ও মাটির দিকে আঙুল দেখালো। দেখলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেখানে শেষ হয়েছে, সেখানে খানিকটা রক্তের দাগ। কাঁচা রক্ত নয়, শুকিয়ে জমাট বেঁধে গেছে। রক্তের দাগটাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম। একটা চওড়া বারান্দা, তার দুপাশে 2টো দরজা। একটা দরজায় তালা লাগানো, অন্যটা খোলা। খোলা দরজা দিয়ে মাঝারি মাপের একটা অফিস ঘর দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে বড় টেবিল, টেবিলের ওপর 2টো কনুই ঠেকিয়ে উষাপতিবাবু একাই বসে আছেন। আমাদের ঢুকতে দেখে টেবিল থেকে চোখ ফেরালেন। কি চাই? এ সময় আপনাকে বিরক্ত করতে এলাম, মাফ করবেন। আমার নাম ব্যোমকেশ বক্সী। আপনাদের আগে যেন কোথায় দেখেছি, বোধহয় ওই সুচিত্রায়, না? কি নাম বললেন? ব্যোমকেশ বক্সী, ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আমরা আপনার দোকানে গেছিলাম। ও, কিছু দরকার আছে কি? আমি আজ একটু, আসলে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জানি, সেই জন্যই এসেছি। সত্যকাম বাবু, আপনি
সত্যকামকে চিনতেন? পরশুদিন তার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি প্রস্তাব? তিনি প্রস্তাব করেছিলেন হঠাৎ যদি তার মৃত্যু হয় তাহলে আমি যেন তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করি। আপনারা বসুন, বসুন। সত্যকাম তাহলে বুঝতে পেরেছিল। কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গেছিল বুঝতে পারছি না। আপনি আপনার পরিচয় মানে আপনি কি পুলিশের লোক? কিন্তু পুলিশ তো কাল রাতেই এসেছিল। তারা... না, আমি পুলিশের লোক নই। আমি সত্যান্বেষী, বেসরকারি গোয়েন্দা বলতে পারেন। ও, তা সত্যকাম কাকে সন্দেহ করে আপনাকে বলেছিল কি? না, কারণ আমি বলেনি। এখন আপনি যদি অনুমতি দেন আমি অনুসন্ধান শুরু করতে পারি। কিন্তু পুলিশ তো তদন্তের ভার নিয়েছে, তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তা আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? কিছুই দিতে হবে না, আমার পারিশ্রমিক সত্যকামবাবু দিয়ে গেছেন। ও, তা আপনি অনুসন্ধান করতে চান করুন, কিন্তু কোনো লাভ নেই ব্যোমকেশবাবু। লাভ নেই কেন? সত্যকাম তার ফিরে আসবে না। শুধু শুধু জল ঘোলা করে লাভ কি? আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি জল ঘোলা হতে দেব না। আমার উদ্দেশ্য শুধু সত্যি খুঁজে বার করা। বেশ, আমাকে কি করতে হবে বলুন। কাল কখন কিভাবে সত্যকামবাবুর মৃত্যু হয়েছিল আমি কিছুই জানি না। আপনি বলতে পারেন কি? আমি বলি, আর কে বলবে? কাল রাত 1টার সময় আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। দুম করে একটা আওয়াজ, মনে হলো যেন সদরের দিক থেকে এলো। মাফ করবেন, আপনার শোবার ঘরটা কোথায়? এই যে ঠিক এর ওপরের ঘরটাই আমার। আমি একাই শুই, পাশের ঘরে আমার স্ত্রী শোন। আর সত্যকামবাবু কোন ঘরে শুতেন? সত্যকাম নিচে শুতো। ওই যে ওই বারান্দার পাশে একটা ঘরে তালা লাগানো আছে, ওই ঘরে। আমার স্ত্রীর শোবার ঘর ঠিক ওই ঘরটার উপরেই। সত্যকামবাবু নিচে শুতেন কেন? আসলে কি জানেন, ও ওই মাঝে মধ্যেই না রাত বিরেতে বেরোতো, ফিরতেও প্রায় রাত হয়ে যেত, সেই জন্যই আর কি। বুঝেছি। এই সময় ভেতরের দরজার পর্দা সরিয়ে একটা মেয়ে হাতে শরবতের গ্লাস নিয়ে ঘরে ঢুকল। মেয়েটার বয়স আন্দাজ ওই 17-18 হবে। সুন্দরী নয়, তবে চেহারা একটা চটক আছে। অবশ্য এখন তার মুখে দুশ্চিন্তার একখানা কালো ছায়া নেমে এসেছে। মামা, শরবত। দরকার নেই, তুই ভেতরে যা। আপনার বাড়িতে কে কে থাকে? আমরা ছাড়া 2 ভাগ্নি থাকে। এ আপনার ভাগ্নি? হ্যাঁ। কতদিন এরা আপনার কাছে আছে? বছরখানেক আগে ওদের বাপ মারা যায়, মা আগেই গেছিল, সেই থেকে ওরা আমার কাছেই থাকে। বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউ নেই। চাকর বাকর? ও হ্যাঁ, পুরনো চাকর সহদেব বাড়িতেই থাকে। সে ছাড়া ঝি আর বামনি আছে, তবে রাতে তারা থাকে না। বেশ, তারপর কাল রাতের বাকি ঘটনাটা বলুন। হ্যাঁ, আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিছুই দেখতে পেলাম না। তারপরই সদর দরজার কাছ থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এসে দেখলাম সত্যকাম দরজার সামনে মুখ থুবড়ে পড়ে আছে, প্রাণ নেই, পিঠের দিক থেকে গুলি ঢুকেছে। গুলি? বন্দুকের গুলি? হ্যাঁ, সত্যকাম প্রায় রোজই দেরি করে বাড়ি ফিরতে তো। সহদেব বারান্দায় শুয়ে থাকতো, আর দরজায় টোকা পড়লে উঠে দরজা খুলে দিত। কাল টোকা শুনে দরজা খোলার আগেই কেউ পেছন দিক থেকে সত্যকামকে গুলি করেছে। গুলি? আমি ভেবেছিলাম। যাগে, তারপর বলুন। তারপর আর কি, পুলিশে টেলিফোন করলাম। সত্যকামবাবুর ঘরে তালা কে লাগিয়েছে? সত্যকাম যখনই বাইরে বেরোতো নিজের ঘরে তালা দিয়ে যেত। কালও বোধহয় তালা দিয়েই বেরিয়েছিল। তারপর... বুঝেছি, ঘরের চাবি তাহলে পুলিশের কাছে? তাই হবে বোধহয়। পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক,
আপনার কাছে আর বিশেষ কিছু জানার নেই। এবার বাড়ির বাকিদের দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাকে ডাকবো বলুন? সহদেব বাড়িতে আছে? হ্যাঁ, আছে নিশ্চয়ই। ডাকছি। সহদেবদা, ও সহদেবদা, একবার এ ঘরে এসো তো। সহদেব ঘরে ঢুকল। একেবারে থুরথুড়ে বুড়ো যাকে বলে। শরীরে কেবল হাড় কখানাই আছে। মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভুরুও পাকা, এমনকি চোখের মনি পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। মুখে একখানা ক্যাবলা গোছের ভাব। তোমার নাম সহদেব? তুমি কত বছর এ বাড়িতে কাজ করছো? ও আমার ওই শ্বশুরের সময়কার লোক। তা ওই 35 বছর তো হবেই। তুমি কাল রাতে? আমি আমি কিছু জানি না বাবু। আহা, আমার কথাটা আগে শোনো। কাল রাতে সত্যকামবাবু যখন দরজায় টোকা দিল, তুমি জেগেছিলে? আমি কিছু জানি না, আমি কিছু জানি না বাবু। আমি কিছু জানি না বাবু। মনে করার চেষ্টা করো। সেই সময় দুম করে একটা আওয়াজ শুনেছিলে? আমি 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 কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। আচ্ছা, ভালো করে ভেবে দেখো তো, দরজা খোলার সঙ্গে সঙ্গে কাউকে কি পালাতে দেখেছিলে? আমি আমি কিছু আমি কিছু জানি না বাবু। আমাকে আমাকে না, আমি কিছু জানি না। তুমি যেতে পারো। উষাপতিবাবু, এবার আপনার ভাগ্নিকে একটু ডেকে পাঠাবেন। সহদেবদা, তুমি ওই চুমকিকে একটু ডেকে দাও তো। কিছুক্ষণ পর চুমকি এলো। টেবিলের সামনে দাঁড়িয়ে আমাদের একবার দেখে নিয়েই আবার মাথা নিচু করল। তার মুখে দুশ্চিন্তার ছায়া আরো ঘন হয়ে উঠেছে। তোমার মামার কাছে শুনলাম তুমি বছর খানেক হলো এই বাড়িতে এসেছো। আগে কোথায় থাকতে? মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। আচ্ছা, কাল রাতের ঘটনার কথা তুমি ঠিক কখন জানতে পারলে? আমি তখন ঘুমোচ্ছিলাম। দাদা এসে দরজায় ধাক্কা দিয়ে আমার ঘুম ভাঙালো। ও, তুমি রাতে দরজা বন্ধ করে শো? হ্যাঁ। তোমার শোবার ঘর কি নিচে না উপরে? নিচে, পেছন দিকে। আমার ঘরের পাশেই দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ শুনতে পাওনি? না। ঘুম ভাঙার পর তুমি কি করলে? দাদা আর আমি এ ঘরে এলাম। মামা তখন পুলিশকে ফোন করছিলেন। আর তোমার মামিমা? তাকে তখনও দেখিনি। এখান থেকে ওপরে গিয়ে দেখলাম তিনি নিজের ঘরের মেঝেয় অজ্ঞান হয়ে পড়ে আছেন। আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে পাঠিয়ে দাও। চুমকির দাদা বোধহয় দরজার পাশে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। সে যেতে না যেতেই ঘরে ঢুকল। ভাই বোনের চেহারার মধ্যে বেশ খানিকটা মিল আছে, কিন্তু ছেলেটা তাকা নয়, কেমন একটা একরোখা ভাব। ব্যোমকেশের চোখে চোখ রেখে টেবিলের পাশে দাঁড়ালো। তোমার নাম কি? শীতাংশু দত্ত। বয়স কত? 20। কাল রাতে তুমি জেগেছিলে? হ্যাঁ, পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? না, গোর্কির লোয়ার ডেপথস। রাতে পড়ার অভ্যেস আছে আমার। বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলে? পেয়েছিলাম, কিন্তু বন্দুকের আওয়াজ বলে বুঝিনি। তারপর আর কি, সহদেবের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখলাম। তারপর ফিরে এসে তোমার বোনকে জাগালে? হ্যাঁ। তুমি রাতে শোবার সময় দরজা বন্ধ করে শো? না, খোলাই থাকে দরজা। চুমকির ঘরের দরজা বন্ধ থাকে? হ্যাঁ, ও মেয়ে তাই। যাক, কাল রাতে সবাই শুয়ে পড়ার পর তুমি বাড়ির বাইরে গেছিলে? না। সদর দরজা ছাড়া বাড়ি থেকে বেরোবার আর কোনো রাস্তা আছে? আছে, খিড়কির দরজা। খিড়কির দরজা দিয়ে কেউ বেরিয়েছিল? না, কেউ বেরোলে আমি জানতে পারতাম। খিড়কির দরজা আমার ঘরের পাশেই। দরজা খুললেই ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হয়। তাছাড়া রাতে খিড়কির দরজায় তালা লাগানো থাকে। তাই নাকি? তার চাবি কার কাছে থাকে? ওই সহদেবের কাছে। সত্যকামবাবু দেরি করে বাড়ি ফিরতেন তুমি জানো? জানি। রোজ জানতে পারতে কখন তিনি বাড়ি ফেরেন? না, রোজ নয়, তবে মাঝে মাঝে পারতাম। আচ্ছা, তুমি এখন যেতে পারো। উষাপতিবাবু, আপনার স্ত্রীর সঙ্গে একবার দেখা হতে পারে কি? আমার স্ত্রী? কিন্তু তিনি মানে তার অবস্থা আমি বুঝতে পারছি। তাকে এখানে আসতে হবে না, আমি তার ঘরে গিয়ে দু একটা কথা। কেন আপনি আমার স্বামীকে এভাবে বিরক্ত করছেন? কি চান আপনি? কেন এসেছেন এখানে? উষাপতিবাবুর স্ত্রীর এই মূর্তি দেখে আমরা উঠে দাঁড়ালাম। মহিলার বয়স বোধহয় 40-এর কাছাকাছি, তবে চেহারা দেখে আরো কম বয়স মনে হয়।
রং ফর্সা, মুখে সৌন্দর্যের চিহ্ন এখনো একেবারে গায়েব হয়নি, তবে এখন তার মুখে শোকের চেয়ে রাগই বেশি ফুটে উঠেছে। আমাকে মাফ করবেন, নেহাত কর্তব্যের দায়ে আপনাদের বিরক্ত করতে এসেছি। কে ডেকেছে আপনাকে? এখানে এখানে আপনার কোনো কর্তব্য নেই। যান, আপনি আমাদের বিরক্ত করবেন না। আপনি কি চান না যে সত্যকামবাবুর মৃত্যুর একটা কিনারা হোক? না, চাই না। যা হবার হয়েছে, আপনি যান, আমাদের রেহাই দিন। আচ্ছা বেশ, আমরা তবে চলে যাচ্ছি। আমরা দুজনেই উষাপতিবাবুর দিকে তাকালাম। তিনি অবাক হয়ে তাঁর স্ত্রীর দিকে তাকিয়ে আছেন, যেন নিজের চোখ আর কানকে নিজেই বিশ্বাস করতে পারছেন না। ভদ্রমহিলা একবার স্বামীর দিকে তাকিয়ে যে গতিতে এসেছিলেন সেই গতিতেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। উষাপতিবাবুও আমাদের সঙ্গে সঙ্গে দরজা অবধি এলেন। আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন। নমস্কার। ওটা কি? আসার সময় আমাদের কারোরই চোখে পড়েনি। সদর দরজার কপাটের বাইরের দিকে চৌকাঠ থেকে হাতখানেক উঁচুতে একটা সোনালি চাকতি চকচক করছে। উষাপতিবাবু দরজা বন্ধ করতে গিয়েও থেমে গেলেন। ব্যোমকেশ নিচু হয়ে চাকতিটা আঙুল দিয়ে নেড়ে চেড়ে খানিক পরীক্ষা করে নিল। রাংতার চাকতি, কঁদের আঠা দিয়ে কপাটে জোড়া হয়েছে। উষাপতিবাবু, এটা কি? কি জানি, আগে লক্ষ্য করেছি বলে তো মনে হচ্ছে না। তার মানে সম্প্রতি কেউ সেঁটেছে। বাড়িতে ছোট ছেলে পুলে থাকলে বোঝা যেত, কিন্তু আপনি একবার খোঁজ নেবেন? দাঁড়ান দাঁড়ান, সহদেবদা, ও সহদেবদা, এই যে এখানে এসো তো, দেখো তো এই এই যে চাকতিটা, এটা এখানে কে লাগিয়েছে তুমি কিছু জানো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আচ্ছা, তাহলে এক কাজ করো, চুমকিকে ডাকো তো একবার। সহদেব ভেতরে যাবার কিছুক্ষণ পরেই চুমকি আর শীতাংশু দুজনেই দরজার কাছে এসে দাঁড়ালো। চুমকি, এই চাকতিখানা এখানে কে লাগিয়েছে বলতে পারো? না তো, আমি এটা এই প্রথম দেখলাম। আমিও এর আগে চাকতিটা দেখিনি। কাল সন্ধ্যের সময় যখন বাড়ি এসেছি তখন ওটা ছিল না। আমার মাথায় নানান রকম চিন্তা আসছিল। সত্যকামকে যে খুন করেছে সে কি নিজের পরিচয়ের ইঙ্গিতে এইভাবে রেখে গেছে? হরতনের টেক্কা? রোমহর্ষক উপন্যাসে এরকম দেখা যায় বটে, কিন্তু এখানে তেমন কোনো হদিশ পাওয়া গেল না। আমরা ফেরার পথ ধরলাম। এখনো 10টা বাজেনি, চলো থানাটা বরং ঘুরেই যাই। তা বাড়ির লোকের কথাবার্তা তো শুনলে, কি মনে হলো? কাউকেই তো খুব বেশি শোকার্ত বলে মনে হলো না। প্রবাদ আছে, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। প্রবাদ থাকতে পারে, কিন্তু উষাপতিবাবু আর তাঁর স্ত্রীর আচরণ খুব একটা স্বাভাবিক নয়। সত্যকাম ভালো ছেলে ছিল না, নিজের উচ্ছৃঙ্খলতায় বাপ মাকে অতিষ্ঠ করে তুলেছিল, সবই সত্যি হতে পারে। তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার মনে হচ্ছে এই পরিবারের মধ্যে কোথাও একটা মস্ত গলদ আছে। অবশ্যই, সত্যকামই তো একটা মস্ত গলদ। সে যাগ্গে, দরজায় রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে? না, তুমি বুঝেছ? সম্পূর্ণ কাকতালীয় হতে পারে, কিন্তু তা যদি না হয়। থানায় পৌঁছে দেখলাম দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক, মাঝারি বয়স, টেবিলে বসে মন দিয়ে নিজের কাজ করছেন। আমাদের দেখে যদিও খুব একটা খুশি হয়েছেন বলে মনে হলো না। আপনি আবার এর মধ্যে কেন? পাকে চক্রে জড়িয়ে গেছি। ছোড়া পাকা শয়তান ছিল, যে তাকে খুন করেছে সে সংসারের উপকারই করেছে। এমন লোককে মেডেল দেওয়া উচিত। তা বটে, আপনি যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না। আমি শুধু জানতে চাই সত্যান্বেষণ। কি জানতে চান বলুন? পোস্টমর্টেম রিপোর্ট এখনো বোধহয় আসেনি। না, সন্ধে নাগাদ পাওয়া যেতে পারে। ঠিক আছে, সন্ধ্যের পর আমি আপনাকে ফোন করব। মৃত্যু কি বন্দুকের গুলিতেই হয়েছে? বড় বন্দুক নয়, ওই পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাঁ দিকে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভেতরেই আছে। পিঠে যা ফুটো হয়েছে সেটা খুবই ছোট,
তাই মনে হলো পিস্তল বা রিভলভার হবে। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পেছনে ছিল। হ্যাঁ, হয়তো ফটকের ভেতর দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে বেরিয়ে গেছে। এ পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি, তবে এ তাদের কাজ নয়। তারা 2-4 ঘা দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের কথা মনে পড়ল, সত্যকামের এক পিস্তত ভাই ও বাড়িতে থাকে, তাকে দেখেছেন? দেখেছি, পুলিশে তার নাম আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে মুসলমানরা খুন করে। সেই থেকেই ওর স্বভাব বদলে গেছে। আমার সন্দেহ ও কম করে গোটা 3 খুন করেছে। অবশ্য পাকা প্রমাণ তেমন কিছু নেই। ওর চোখের চাউনি দেখে আমার সেই রকমই সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এই ব্যাপারে তার হাত আছে? কিছুই বলা যায় না ব্যোমকেশ বাবু। সত্যকামের মতো পাঁঠা যেখানে আছে সেখানে সবই সম্ভব। তবে যতদূর জানি, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যেই ছিল। সহদেবের চিৎকার শুনে ওর মামারও একসঙ্গে দরজায় পৌঁছেছিল। সত্যকামকে যে পিছন থেকে গুলি করেছে তার পক্ষে সেটা সম্ভব না। ছাদের ওপর থেকে গুলি করা কি সম্ভব? ছাদের ওপর থেকে গুলি করলে গুলিটা শরীরের ওপর থেকে নিচের দিকে যেত। গুলিটা গেছে পেছনের দিক থেকে সামনের দিকে। সুতরাং হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। এই ব্যোমকেশ বাবু, আমাকে বেরোতে হবে, জরুরি তলব। আমরা উঠি। ও ভালো কথা, মৃত্যুর সময় সত্যকামের সাথে কি কি জিনিসপত্র ছিল? ওই যে পাশের ঘরে আছে, দেখুন না, গিয়ে দেখুন। পাশের ঘরে টেবিলের উপর কয়েকটা জিনিস রাখা ছিল। সোনার সিগারেট কেস, হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানি ব্যাগ, একটা ছোট ইলেকট্রিক টর্চ ইত্যাদি। ব্যোমকেশ সেসবের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে ফিরে এলো। দেখলেন? আর কিছু দেখার নেই তো? তবে আমি আসি। হ্যাঁ। কি ব্যোমকেশ, ভবানীবাবু তো চলে গেলেন, এবার আমরাও বাড়ির পথ ধরি নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, এত দূর যখন এসেছি চলো একবার বাঘের আখড়াটা দেখে যাই। এখন কি কারোর দেখা পাবে? গিয়েই দেখা যাক না। আর কেউ না থাকুক, বাঘ মশাই নিশ্চয়ই গুহায় আছেন। কিন্তু বাঘকে গুহায় পাওয়া গেল না। একজন চাকর গোছের লোক দাওয়ায় বসে বিড়ি টানছিল। অসময়ে আমাদের দেখে একটু অবাকই হলো। ভূতু সর্দারকে খুঁজছেন? আগে তিনি তো আজ সকালে গাড়িতে কাশি চলে গেছেন। বলো কি, একেবারে কাশি? তুমি কে? আগে আমি তো না চাকর, ঘর ঝাঁট দিই, কাপড় কাচি, কলসিতে জল ভরি। তা আজ সকালে ঘর ঝাঁট দিতে এসে দেখি সর্দার খবরে কাগজ পড়ছেন। কলসিতে জল ভরে দিয়ে এলুম, তো সর্দার সেজে গুজে তৈরি। বললেন আমি কাশি চললুম, সন্ধেবেলা ছেলেরা এলে বলে দিও। বেশ, কাশি থেকে তোমার সর্দার ফিরলে আবার বাঘ দর্শন করতে আসবো। চলো হে অজিত। বাড়ি ফিরলাম প্রায় 11:15। দেখি বন্ধ দরজার বাইরে নন্দঘোষ পায়চারি করছে। তার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে। কি খবর নন্দঘোষ? আগে স্যার, মানে আগে ভেতরে এসো, বসে তোমার কথা শুনবো। সত্যকামের খবর শুনেছেন? শুনেছি। তুমি কোথায় শুনলে? সকালবেলায় ও পাড়ায় এক বন্ধুর বাড়িতে গেছিলাম। খবর পেলাম কাল রাতে কেউ একজন সত্যকামকে গুলি করেছে। আমি কিন্তু এসবের কিছু জানি না স্যার। কাল সন্ধ্যাবেলা আপনারা সেই যে আখড়া থেকে চলে এলেন, তারপর আমি আর ওই চত্বরে যাইনি। বসো, তোমাকে 2-4টে কথা জিজ্ঞেস করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারোর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও আমি জানি না। তোমাদের আখড়ায় কারোর কাছে আছে? জানি না স্যার, তবে তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল নাকি কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, তবে আমাদের সামনে তো কেনেনি। আচ্ছা, ও কথা থাক। সত্যকাম ভদ্রঘরের মেয়েদের পেছনে লাগতো, কিভাবে পেছনে লাগতো বলতে পারো? স্যার, সত্যকাম জাদু মন্ত্র জানতো স্যার। 2টো কথা বলেই মেয়েগুলোকে বশ করে ফেলতো, তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেল নিয়ে গিয়ে খাওয়াতো।
বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সাথে সত্যকামের ঘনিষ্ঠতা ছিল বলতে পারো? সববার কথা জানি না স্যার, তবে ৭৩ নম্বরের অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিলেন। তার মেয়ে শোভনা, তারপর রামেশ্বরবাবুর নাতনি, সেও তো কিছুদিন আগে সত্যকামের ফাঁদে পড়েছিল। সে একেবারে কেলেঙ্কারি হওয়ার জোগাড়। যাই হোক, তার এখন বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর হ্যাঁ, ভবানীবাবুর মেয়ে সলিলা। কোন ভবানীবাবু? ওপাড়ার থানার দারোগা ভবানীবাবু। তিনি তো কি করবেন ভেবে না পেয়ে শেষ পর্যন্ত মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বুঝলাম। আচ্ছা নন্দ, তুমি আজ এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে। তুমি এখন কিছুদিন ওদিকে আর যেও না। আচ্ছা স্যার। সারাদিন ব্যোমকেশ অন্যমনস্ক হয়েই থাকলো। বিকেলে সত্যবতী দু একবার কাশ্মীর যাওয়ার ব্যাপারে কথা তুললো, কিন্তু ব্যোমকেশ যেন শুনতেই পেল না। বলি, তোমার ব্যাপার কি বলো তো? কাশ্মীর যে নিয়ে যাবে বললে, তার জন্য ব্যবস্থা কিছু করলে? ও ব্যাপারে কিছুই তো বলছো না। আহা, তারা কিসের? এই ব্যাপারটার আগে নিষ্পত্তি হোক একটা। নিষ্পত্তি হতে বেশি দেরি নেই, মুখ দেখে বুঝতে পারছো না? রাংতার চাকতি। কি আপন মনে বকছো? সন্ধে থানায় ফোন করার কথা ছিল না? খেয়াল আছে? বিলক্ষণ আছে, তবে ফোনটা তুমিই করো। বেশ। হ্যালো হ্যালো, হ্যাঁ ভবানীবাবু, আমি অজিত, ব্যোমকেশের বন্ধু। আজ ওই বেলার দিকে গিয়েছিলাম। ও হ্যাঁ, ওই সত্যকামের পোস্টমর্টেম রিপোর্টটার ব্যাপারে তো এইমাত্র রিপোর্টটা এসেছে, বুঝেছেন? দাঁড়ান দেখি। মৃত্যুর সময় রাত 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের। বাঁ দিকে স্ক্যাপিউলার নিচে দিয়ে ঢুকে হৃৎপিণ্ড ভেদ করে ওই ডান দিকে 3 নম্বর পাঁজরে গিয়ে আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই, বুঝেছেন? ও হ্যাঁ, আর পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। এই যা, ব্যাস। ভবানীবাবুর সঙ্গে যা যা কথা হলো ব্যোমকেশকে সব বললাম। গুলির গতি কি বললে? নিচের দিক থেকে একটু উপরের দিকে আর পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁদিকে ঝোপের মধ্যে বসেছিল, বসে বসেই গুলি করেছে। উবু হয়ে বসে গুলি করেছে? কেন তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলি করেনি। আহা অজিত, ব্যাপারটা একবার ভেবে দেখো। তোমাদের ধারণা আততায়ী আগে থেকে ফটকের ভেতরের দিকে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল, তখন আততায়ী তাকে গুলি করল। আমার প্রশ্ন হচ্ছে, কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তখনই তাকে গুলি করল না কেন? তাতেই তো তার সুবিধে, গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত, টার্গেট মিস হওয়ার ভয়ও থাকতো না। তবে প্রশ্নের উত্তরগুলো তুমিই দাও। প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি। কিন্তু তার চেয়েও ভাববার বিষয়, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল? ওটা তাহলে কাকতালীয় নয়? যতই ভাবছি ততই মনে হচ্ছে এই দুইয়ের মধ্যে একটা যোগ আছে। সেই কানেকশনটা জানতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল থানায় টেবিলের উপর দেখেছিলে, মনে আছে? সিগারেট কেস, রিস্ট ওয়াচ, মানি ব্যাগ, মদের ফ্লাস্ক আর 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 ও হ্যাঁ, একটা ইলেকট্রিকের টর্চ ছিল। ইলেকট্রিক টর্চ? কলকাতায় পথ চলার জন্য তো ইলেকট্রিক টর্চ লাগে না। কিন্তু ফটক থেকে দরজা পর্যন্ত যেতে গেলে লাগে। তাহলে সত্যকাম সেই টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন? কিছু তো একটা গন্ডগোল আছেই অজিত। কাল সকালে শীতাংশুর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে হবে। পরদিন সকালে উঠে দেখলাম ব্যোমকেশ কাকে যেন একটা ফোন করছে। আমি চায়ের কাপ নিয়ে বাইরের ঘরে এসে বসতেই দেখি ও নিজেও এসে বসল।
কাকে ফোন করছিলে? উষাপতি বাবুকে। হঠাৎ উষাপতি বাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, তো ওদের বাড়ির খবর কি? খবর, পুলিশ কাল সন্ধে নাগাদ লাশ ফেরত দিয়েছিল। ওরা শেষ রাতে শ্মশান থেকে ফিরেছেন। ইস অজিত, কাল যদি পুলিশ খানা তল্লাশি করত তাহলে রিভলভারটা বোধহয় ও বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না। তার মানে বলছো বাড়ির লোকের কাজ? এখনই কিছু বলছি না, ভাবছি। ব্যোমকেশকে ভাবার ফুরসত দিয়ে আমি খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম। 8 ঘন্টা পরে শীতাংশু এলো। এসো, বসো। কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞেস করতে পারিনি। কাল থানায় খবর পেলাম তুমি নাকি দাঙ্গার সময় 2-3 খানা খুন করেছো। কথাটা সত্যি? আমাকে স্বচ্ছন্দে বলতে পারো, আমি পুলিশের লোক নই। হ্যাঁ, ওরা আমার বাবাকে। জানি। কি দিয়ে খুন করেছিলে? ছোড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা জানো? না, জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, আমরা দুজনেই দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকাম লম্পট ছিল, তুমি জানতে? হ্যাঁ, জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে, তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো। সত্যকামকে খুন করার ইচ্ছে তোমার কোনোদিন হয়েছিল? বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি কি শাসিয়েছিলে? হ্যাঁ, শাসিয়েছিলাম। তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলেই খুন করব। সে রাতে সহদেবের চিৎকার শুনে তুমি সদর দরজায় গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? হ্যাঁ, সত্যকামের হাতে একখানা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বাললেন। ও কথা থাক। সত্যকামকে নিয়ে তোমার মামা মামিমার মধ্যে খুব অশান্তি ছিল নিশ্চয়ই? অশান্তি? হ্যাঁ, ঝগড়া বকাবকি এরকম অবস্থায় যা হয়ে থাকে। না না, ঝগড়াঝাটি হতো না। একেবারেই না? না, মামা আর মামির মধ্যে তো কথাই নেই। কথা নেই মানে? মানে মামা মামির সাথে কথা বলেন না, মামি মামার সাথে কথা বলেন না, এইটাই। সে কি, কবে থেকে? আমি যবে থেকে দেখছি। আগে যখন মানিকতলায় ছিলাম প্রায় মামার বাড়িতে আসতাম, তখনও মামা মামিকে আমি কথা বলতে শুনিনি। তোমার মামি এমনিতে মানুষটি কেমন? ঝগড়ুটে? মোটেই না, খুব ভালো মানুষ। বেশ, তুমি আসতে পারো। সাবধানে যেও। শীতাংশু চলে যাওয়ার পর ব্যোমকেশ নিজেই উঠে দরজা বন্ধ করে এলো। একখানা সিগারেট ধরিয়ে মনের সুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে আমার দিকে তাকালো। কি বুঝলে? স্বামী স্ত্রীর দীর্ঘ বিবাদ পুত্র বিয়োগে কি তবে ঘুচে গেল? সেটাই তো ভাবছি। বড় ট্র্যাজিক গল্প। শীতাংশুকে কেমন মনে হলো? মনে তো হলো সত্যি কথাই বলছে। ছেলেটা বুদ্ধিমান, ভারী বুদ্ধিমান। বলতে বলতেই দেখি ব্যোমকেশ যেন ধ্যানে মগ্ন হয়ে গেল। আমি ওকে আর বিরক্ত না করে খবরের কাগজের বাকিটুকুতে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। 8 ঘন্টা পরে দরজায় টোকা পড়তে আমার সম্বিত ফিরল, ব্যোমকেশেরও। যাও তো অজিত, দেখো তো কে এলো। হ্যাঁ, দেখছি। ও, উষাপতি বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। বসুন। আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে যে, চোখ জোড়াও লাল। শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। আমি এখনই উঠব। আপনার ফোন পাবার পর থানায় গেছিলাম, তা ওরা তো কোনো খবরই রাখে না। তাই ভাবলাম দেখি আপনি যদি কোনো খবর পেয়ে থাকেন। একদিনের কাজ নয়, সময় লাগবে। আপনার উপর দিয়ে খুবই ধকল যাচ্ছে। আজ বাড়ি থেকে না বেরোলেই পারতেন। আপনার স্ত্রীকেও তো দেখাশোনা করার দরকার। আমার স্ত্রীকে নিয়েই তো ভাবনা। একেবারে ভেঙে পড়েছেন। ভাবছি কিছুদিনের জন্য ওকে নিয়ে বাইরে ঘুরে এলে কেমন হয়। কলকাতার বাইরে গেলে হয়তো ওর মনটা। তা যাবেন কোথায়? কিছু ঠিক করেছেন? না, এখনো কিছু ঠিক করিনি। কলকাতা ছেড়ে যেখানে হোক গেলেই বোধহয় কাজ হবে। কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। কিন্তু পুলিশ আপত্তি করবে না তো?
পুলিশকে বলে যাবেন, আশা করি কোনো আপত্তি করবে না। যদি আপত্তি না করে কাল পরশুর মধ্যেই বেরিয়ে যাব। কলকাতার জল হাওয়া যেন বিষের মতো লাগছে। আচ্ছা, নমস্কার, আজ উঠলাম। আপনার দোকান কি তাহলে বন্ধ রাখবেন? দোকান ওই সুচিত্রা? না, বন্ধ রাখবো কেন? দোকানের পুরনো খাজাঞ্চি ধনঞ্জয়বাবু আছেন, বিশ্বাসী লোক, তিনিই চালাবেন। আমার ভাগ্নে সেতুকেও ভাবছে দোকানে ঢুকিয়ে নেব। পড়াশুনো করে আর কি হবে, দোকানটাই দেখুক। আর তো আমার কেউ নেই। আপনি কি এখন দোকানের দিকেই যাচ্ছেন? না, দোকানে এখন আর যাব না। ধনঞ্জয়বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। বেশ, আসুন তাহলে। নমস্কার। উষাপতিবাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। আমি খবরের কাগজটা রেখে দিয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। আমি একবার বেরোচ্ছি, বুঝলে? তুমি বাড়িতেই থাকো। আবার কোথায় যাচ্ছ? সুচিত্রা এম্পোরিয়াম। ধনঞ্জয় বাবুর সঙ্গে একবার আলাপ করা দরকার। ব্যোমকেশের ফিরতে ফিরতে 1:30 বাজল। আমি স্নান করে অপেক্ষা করছিলাম। সত্যবতী অস্থির হয়ে একবার ভেতরের ঘর একবার বাইরের ঘর পায়চারি করছিল। ব্যোমকেশ এসেই পাঞ্জাবিটা খুলে পাখা চালিয়ে শটান বিছানায় শুয়ে পড়ল। বসন্তকাল হলেও দুপুরবেলায় রোদের যথেষ্ট তেজ আছে, তাতেই কাহিল আর কি। খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ তো ভালোই জমে উঠেছিল দেখছি। লোকটা কে জানো? পরশু সুচিত্রার দোতলায় যে ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো কেটেছিল, সেই। তাই নাকি? তো কি পেলে তার কাছে? পেলাম একখানা প্রীতি উপহার। প্রীতি উপহার? হ্যাঁ, 20-25 বছর আগে বিয়ের সময় প্রীতি উপহার ছাপার খুব চল ছিল, এখন কমে গেছে। ঘড়ির কাগজের মতো প্যাতপ্যাতে কাগজের রুমালে লাল কালিতে ছাপা কবিতা, মাথার ওপর ডানা মেলে দেওয়া প্রজাপতির ছবি। দেখেছো নিশ্চয়ই? দেখেছি। খাজাঞ্চি মশাই এই প্রীতি উপহার তোমাকে দিয়েছেন? হ্যাঁ, ওই যে পাঞ্জাবিটার পকেটে আছে, বার করে দেখো না। কিন্তু কার বিয়ের প্রীতি উপহার? সেটা নিজেই পড়ে দেখো। পাঞ্জাবির পকেট থেকে প্রীতি উপহারখানা বার করলাম। প্যাতপ্যাতে কাগজে লাল কালিতে ছাপা কবিতা, ওপরে ডানা মেলা প্রজাপতি এবং তাকে ঘিরে রামধনুর আকারে লেখা আছে, কুমারী সুচিত্রার সঙ্গে উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতা। সে কবিতা পড়ে মানে বুঝবে এমন পণ্ডিত দুনিয়াতে নেই। সবশেষে কবির নাম শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। বাবা, এই কবিতার ঐতিহাসিক কোনো মূল্য থাকতে পারে, কিন্তু আর কিছু পেলে না? আর কিছু দরকারও নেই, ওই প্রীতি উপহারের মধ্যেই সবকিছু আছে। মানে কি আছে? আমার চোখে তো কিছুই পড়লো না। হায় রে অন্ধ, ভালো করে দেখো। দেখো, কবিতার মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থাকে তা বোঝা আমার কম্য না। সুচিত্রা নিশ্চয়ই উষাপতিবাবুর স্ত্রীর নাম, এবং তাদের বিয়েতে ধনঞ্জয় বাবু এবং দোকানের বাকি কর্মীবৃন্দ খুবই আনন্দ পেয়েছে, এইটুকুই বোঝা যাচ্ছে। কবিতা নয়, তারিখ। বিয়ের তারিখটা ভালো করে দেখো। এই তো তারিখ দেখলাম, নিচে বাঁদিকের কোণে লেখা রয়েছে কলকাতা 13ই ফেব্রুয়ারি 1927। কিন্তু তবুও তো কিছু বুঝতে পারছি না। এই হেঁয়ালি করো না তো ব্যোমকেশ, তুমি বরং বুঝিয়ে দাও একটু। সত্যকাম তার জন্ম তারিখ বলেছিল, মনে আছে? বলেছিল মনে আছে, কিন্তু তারিখটা মনে নেই। আমার মনে আছে। আর এইসব সাল তারিখ নিয়ে হবেটা কি? খুনের সাথে সম্পর্কটাই বা কি? খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ভেবে দেখো। আমি আর ভাবতে পারছি না। তুমি যদি বুঝে থাকো খুনি কে, স্পষ্ট করে বলে দাও। তুমি সত্যি কিছু বুঝতে পারছো না অজিত? না। কে খুন করেছে সত্যকামকে? উষাপতি বাবু। কি? বাপ ছেলেকে খুন করেছে? করলেও অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতি বাবুর ছেলেই নয়। হ্যাঁ, এই কি সব আবল তাবল বকছো বলো তো? হ্যাঁ গো, আজ কি তোমাদের উপোস? না না, খেতে দাও, পেটে ছুঁচোয় ডন মারছে। চলো অজিত, খেয়ে নি, পরে এসব নিয়ে বসা যাবে। কিন্তু খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ এক দণ্ডের জন্যও বসলো না। সোজা বিছানায় লেপটে একখানা ভাত ঘুম দিয়ে দিল। বিকেলে ওর ঘুম ভাঙল উষাপতিবাবুর ডাকে। উষাপতিবাবুর চেহারায় সকালের ক্লান্তি আর নেই, বরং তার এখনকার নজর সতর্ক এবং তীক্ষ্ণ। আপনি ধনঞ্জয় বাবুর সঙ্গে দেখা করতে গেছিলেন? গেছিলাম। কি জানতে গেছিলেন? যা জানতে গেছিলাম তার সবই জানতে পেরেছি। কি জানতে পেরেছেন? যা জানতে গেছিলাম।
দরজায় রাংতার চাকতির তাৎপর্য আর অজানা নেই। যা জানতে পেরেছেন আদালতে প্রমাণ করতে পারবেন? আপনার বিয়ের তারিখ আর সত্যকামের জন্ম তারিখ ছাড়া আর কিছু প্রমাণ করা যাবে কিনা সন্দেহ, কিন্তু আমি কিছুই প্রমাণ করতে চাইনি উষাপতিবাবু। আমি শুধু জানতে চেয়েছিলাম। সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। আপনি যা জানতে পেরেছেন পুলিশকে বলবেন না? না, পুলিশ আমার সাহায্য চায় না। আমি কেন গায়ে পড়ে তাদের সাহায্য করতে যাব? ব্যোমকেশবাবু, সত্যকামের মৃত্যু কেন দরকার হয়েছিল আপনি শুনবেন? শুনব। আপনি আগে বসুন, আপনার সব কথা আমি শুনব। আমি এ কথা শুধু আপনাকেই বলবো। বেশ। অজিত, তুমি একবার হাওড়া স্টেশনে যাও তো। এনকোয়ারি অফিস থেকে জেনে এসো কাশ্মীর যাওয়ার ব্যবস্থা কিরকম। কাশ্মীরে গন্ডগোল চলছে, আগে থেকে খবরাখবর নিয়ে রাখা ভালো। আমি একটু নিরাশ হলাম। তারপর জামা কাপড় বদলে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশন থেকে যখন ফিরলাম তখন সন্ধে হয়ে গেছে। সদর দরজা ভেজানো ছিল। ঢুকে দেখলাম উষাপতিবাবু চলে গেছেন। ঘর অন্ধকার, জানলা থেকে সামান্য চাঁদের আলো এসে পড়েছে। তাতেই দেখলাম ব্যোমকেশ আর সত্যবতী জানলা সামনে চেয়ার টেনে ঘেঁষাঘেঁষি করে বসে আছে। জানলা দিয়ে মাঝে মধ্যে ফুরফুরে দক্ষিণা বাতাস আসছে। আমাকে দেখে সত্যবতী একটু সরে বসল। বেশ তো কপত কপতির মতো বসে আছো দুজন, তা খোকা কোথায়? পুটিরাম খোকাকে পার্কে বেড়াতে নিয়ে গেছে। দেখো অজিত, কবিদের কথা মিছে নয়। বসন্তকাল এলেই তারা যে ক্ষেপে ওঠেন তার যথেষ্ট কারণ আছে। যদিও বসন্ত বাতাসে যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয়, তবে বয়স্ক ব্যক্তিরাও বাদ যান না। আমার বিশ্বাস এটা যদি বসন্তকাল না হতো তাহলে উষাপতিবাবু সত্যকামকে খুন করতেন কিনা সন্দেহ। বলো কি? বসন্তকালের এমন মারাত্মক শক্তির কথা কবিরা তো কিছু লেখেননি। স্পষ্ট করে না লিখলেও ইশারায় বলেছেন, শক্তিমাত্রেই মারাত্মক। যে আগুন আলো দেয় সেই আগুনই পুড়িয়ে ছারখাড় করে দিতে পারে। কিন্তু যাক, কাশ্মীরের খবর কি বলো? কাশ্মীরে লড়াই বেঁধেছে, সাধারণ লোককে যেতে দিচ্ছে না। যেতে হলে ভারত সরকারের পারমিট চাই। পারমিট জোগাড় করা শক্ত হবে না। ভারত সরকারের সঙ্গে আমার এখন গভীর প্রেম, অন্তত যতদিন সর্দার বল্লভভাই পটেল বেঁচে আছেন। কিন্তু কথা হচ্ছে, সবাই মিলে কাশ্মীর যাওয়া কি ঠিক হবে? খোকা সবেমাত্র স্কুলে ঢুকেছে, গরমের ছুটিরও ঢের দেরি আছে। ওকে স্কুল কামাই করিয়ে যাওয়া আমার উচিত মনে হচ্ছে না। খোকা যাবে কেন? খোকা বাড়িতে থাকবে। ঠাকুরপো, তুমি খোকার দেখাশোনা করতে পারবে না? ও, এই মতলব। তোমরা দুজনে কাশ্মীরে উড়ে বেড়াবে আর আমি খোকাকে নিয়ে ঘরে থাকবো। ভাই ব্যোমকেশ, তুমি ঠিকই বলেছ। বসন্ত সত্যিই বড় মারাত্মক ঋতু, কিন্তু কোচ পরোয়া নেই। যাও, তোমরা টোটো করে বেড়াও, আমি খোকাকে নিয়ে মনের আনন্দেই থাকবো। সত্যি বলতে কি, কাশ্মীরে যাওয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। বাংলাদেশই আমার ভূস্বর্গ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। যৌবন মধুর কাল, আও বিনাশিবে কাল, কালে পিও প্রেম মধু করিয়া যতন। দাও একটা সিগারেট দাও দেখি। এই নাও। কবিতা পড়ে পড়ে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। কিন্তু ও কথা থাক, উষাপতিবাবু যেটা শুনিয়ে গেলেন সেটা আমায় বলতে কোনো বাধা আছে কি? কোনো বাধা নেই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমাদের দুজনকেই শোনাতে চাই বড় মর্মান্তিক কাহিনী। সত্যকাম আমার কাছে এসেছিল এক আশ্চর্য প্রস্তাব নিয়ে। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি অনুসন্ধান করবেন। সে জানতো কে তাকে খুন করতে চায়, কিন্তু তার নাম আমাকে বলল না। তখনই আমার মনে প্রশ্নটা এসেছিল, নাম বলতে চায় না কেন? এখন জানতে পেরেছি নাম না বলার গুরুতর কারণ ছিল। পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়ত। সে যে জারজ, তার মা যে কলঙ্কিনী, এ কথা সে প্রকাশ করতে পারেনি। নিজের মুখে নিজের কলঙ্ক কথা কটা লোক প্রকাশ করতে পারে? সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে আমাকে দিয়েছিল, তার জন্ম তারিখ। কিন্তু এমনভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি তার জন্ম তারিখের মধ্যেই তার মৃত্যু রহস্যের চাবি আছে। সে জানতো আমি যদি অনুসন্ধান আরম্ভ করি তাহলে জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল বটে, কিন্তু তার ঘটে বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকে গল্পটা বলি।
সত্যকামের জন্মের আগে থেকে সে গল্পের সূত্রপাত। উষাপতিবাবুর মুখে এই গল্পের বেশিরভাগ শুনেছি, তবে গল্পটা যে সত্যি তাতে সন্দেহ নেই। 20 শতকের দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ের নাম সুচিত্রা, মেয়ের নামই দোকানের নাম। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার দোকান ফেঁপে উঠল। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হলো, জমজমাট ব্যাপার। চৌধুরী মশাইয়ের সুচিত্রা এম্পোরিয়াম বিলিতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগল। উষাপতি দাস 1925 সালে সামান্য শপ অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে সুচিত্রা এম্পোরিয়ামে ঢোকেন। তখন তার বয়স 21 কি 22। গরিব ঘরের বাপ মা মরা ছেলে, লেখাপড়া বেশি শেখেননি, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের মাল বিক্রি করার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি রাখতে হয় তার কৌশল আয়ত্ত করে ফেললেন। সহকর্মীদের মধ্যেও তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। ক্রমে স্বয়ং কর্তার সুনজর পড়ল তার ওপর। 2-4 টাকা করে মাইনে বাড়তে লাগল। তার বছর 2 পর হঠাৎ একদিন উষাপতিবাবুর কপাল খুলে গেল। রমাকান্ত চৌধুরী তাকে নিজের অফিস ঘরে ডেকে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এ প্রস্তাব উষাপতির কল্পনার অতীত। তিনি যেন চাঁদ হাতে পেলেন। সেই যে রূপকথা আছে, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যের বিয়ে, এ যেন তাই। সুচিত্রাকে উষাপতি আগে অনেকবার দেখেছেন। সুচিত্রা প্রায়ই দোকানে আসতেন। ভারী মিষ্টি, নরম চেহারা। উষাপতি রীতিমতো পুলকিত হয়ে উঠলেন। মাসখানেকের মধ্যেই খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। উষাপতির সহকর্মীরা প্রীতি উপহার ছেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতিবাবু এতদিন তার বিবাহিতা বোনের বাড়িতে থাকতেন। এখন শ্বশুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হল। শ্বশুর বাড়ি অর্থাৎ অ্যামহার্স্ট স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড়লোক, তাই বিপত্নিক। তিনি মেয়েকে কাজ ছাড়া করতে চান না। রূপের মধ্যে যে বড়শি আছে, উষাপতি তার টের পেলেন ফুলশয্যার রাতে। বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন একজন গরিব কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। ফুলের বিছানা ছেড়ে সারা রাত চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন, আপনার যা দরকার ছিল তা তো মিটে গেছে, এবার আমায় বিদায় দিন। রমাকান্ত চৌধুরী পাকা ব্যবসাদার, বোধহয় এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন। শান্তভাবে জামাইকে বোঝাতে আরম্ভ করলেন। সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে, তার উপর আজকাল দেশে যা হাওয়া বইতে শুরু করেছে তাতে মেয়েদের সামলে রাখাই দায়। সুচিত্রা খুবই ভালো মেয়ে, কেবল সঙ্গ দোষে একটু ভুল করে ফেলেছে। আজকাল তো ঘরে ঘরেই এ ব্যাপার হচ্ছে, কিন্তু বাইরের লোক কি তা জানতে পারে? সবাই বউ নিয়ে মনের সুখে ঘর কন্যা করে। এ নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজের মুখেই চুনকালি পড়বে। উষাপতি কিন্তু কথায় ভুললেন না। বললেন, আমায় ক্ষমা করবেন, আমি গরিব হতে পারি কিন্তু সৎ বংশের ছেলে, আমি পারবো না। কথায় চিড়ে ভিজল না দেখে রমাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র ছাড়লেন। একখানা স্ট্যাম্প কাগজে লেখা দলিল বার করে বললেন, আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামের তুমি 8 আনা অংশীদার। এই দেখো দলিল, আমি মরে গেলে আমার যা কিছু সব তোমরাই পাবে। আমার তো আর কেউ নেই, কিন্তু আজ থেকে তুমি আমার পার্টনার হলে। দোকানে আমার হুকুম যেমন চলে, তোমার হুকুমও তেমনই চলবে। উষাপতির মাথা ঘুরে গেল। রাজকন্যা দাগি বটে, কিন্তু হাতে হাতে অর্ধেক রাজত্ব। মোট কথা, উষাপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। অত টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সেই যে ফুলশয্যার রাতে 2-4টে কথা হয়েছিল, তারপর থেকে কথা বন্ধ। শোবার ব্যবস্থাও আলাদা। বাইরের লোকে অবশ্য কিছুই জানল না। রমাকান্ত যে বলেছিলেন সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। আলোর নেশায় বিভ্রান্ত হয়ে সুচিত্রা একটু বেশি মাতামাতি করেছিলেন। মায়ের শাসন ছিল না। কখন যে লক্ষণ রেখার বাইরে পা দিচ্ছেন তা বুঝতে পারেননি, কিন্তু প্রচণ্ড ধাক্কা খেয়ে তার হুঁশ হল। বিয়ের পর তিনি বাইরে যাওয়াই বন্ধ করে দিলেন। শান্ত সংযতভাবে বাড়িতেই থাকতেন।
রমাকান্তের বাড়িতে লোক কম, আত্মীয় স্বজন কেউ নেই, কেবল রমাকান্ত, সুচিত্রা আর উষাপতি। স্থায়ী চাকরের মধ্যে সহদেব। সহদেবের বুদ্ধিশুদ্ধি বেশি নেই, কিন্তু প্রভু ভক্তি আছে। ঘরের কথা বাইরে চাউর করত না। বিয়ের মাস দেড়েক পরে রমাকান্ত মেয়েকে নিয়ে বিলেত গেলেন। অজুহাত দেখালেন মেয়ের শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য বিলেতে নিয়ে যাচ্ছেন। দোকানের সর্বময় কর্তা করে গেলেন উষাপতিকে। প্রায় 1 বছর পরে রমাকান্ত বিলেত থেকে ফিরলেন। সুচিত্রার কোলে ছেলে। ছেলে দেখে বোঝার উপায় নেই তার বয়স 2 মাস কি 5 মাস। তারপর অ্যামহার্স্ট স্ট্রিটের বাড়িতে উষাপতি বাবুর নীরস প্রাণহীন জীবন আরম্ভ হল। স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, শ্বশুরের সঙ্গে শুধু কাজের সম্পর্ক। দোকানটাকে উষাপতি প্রাণ দিয়ে ভালোবাসলেন, তবু দুধের স্বাদ কি ঘোলে মেটে? মাঝে মাঝে উষাপতি সুচিত্রাকে দেখতে পান, মনে হয় সুচিত্রা যেন কঠোর কোনো তপস্যা করছে। তার মনটা নরম হয়ে আসে, তবু তিনি জোর করে নিজেকে শক্ত রাখেন। একটা একটা করে বছর কাটতে থাকে। সত্যকাম বড় হয়ে ওঠে। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। তার যত বয়স বাড়তে লাগলো, রক্তের দাগও তত ফুটে উঠতে লাগলো। সব রক্তের দাগ মুছে যায়, এই রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারোর শাসন মানে না, নিজের যা ইচ্ছে তাই করে। কিন্তু সে ভয়ানক চালাক, মাথায় কুবুদ্ধি গিজ গিজ করছে। দাদামশাইকে সে এমন বশ করেছে যে সব জেনে শুনেও তিনি কিছু বলতে পারেন না। সুচিত্রা শাসন করার অনেক ব্যর্থ চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিয়েছেন। উষাপতি সত্যকামের কোনো কথায় থাকেন না, সব সময় নিজেকে আলাদা করে রাখেন। সত্যকামের স্বভাব চরিত্র যদি ভালো হতো তাহলে উষাপতি হয়তো তাকে সহ্য করতে পারতেন, কিন্তু ক্রমশ তার মন আরো বিষিয়ে গেল। সুচিত্রার সঙ্গে উষাপতির মিলনের যে সামান্য সম্ভাবনা ছিল তাও গেল। উষাপতি আর সুচিত্রার মাঝখানে সত্যকাম ফণী মনসার কাঁটা বেড়ার মতো দাঁড়িয়ে থাকল। সত্যকামের যখন 19 বছর বয়স, তখন রমাকান্ত মারা গেলেন। সত্যকামকে নিজের অংশ উইল করে দিয়ে গেলেন। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারল। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেট ছিল। দাদামশাইয়ের কাগজপত্রের মধ্যে সেই বার্থ সার্টিফিকেটটা বোধহয় সে পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপার বুঝে নিয়েছিল। উষাপতি আর সুচিত্রার প্রতি তার ব্যবহার হিংস্র হয়ে উঠল। একদিন সে নিজের মাকে স্পষ্ট বলল, তুমি আমাকে শাসন করতে আসো কোন লজ্জায়? আমি কিছু জানি না ভেবেছ? উষাপতিকে বলল, আপনি তো আমার বাবা নন, আপনাকে খাতির করব কিসের জন্য? বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন আরো যন্ত্রণার হয়ে উঠল। ওদিকে দোকানে গিয়ে সত্যকাম আরেক ভেলকি দেখাতে আরম্ভ করল। সে এখন দোকানের অংশীদার, উষাপতির সঙ্গে তার সমান অধিকার। সে নিজের অধিকার ফলাতে শুরু করল। সুচিত্রার মতো শৌখিন দোকানে ছেলের চেয়ে মেয়ে খদ্দেরেরই ভিড় বেশি। সত্যকাম তাদের মধ্যে থেকে কম বয়সী সুন্দরী মেয়ে বেছে নিত, তাদের সঙ্গে ভাব করত, দোকানের দামি জিনিস সস্তায় তাদের বিক্রি করত, হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়াতো। দোকানের ক্যাশ বাক্স থেকে যখন যত টাকা ইচ্ছে বার করে 2 হাতে ওড়াতো। মদ, জুয়া, রেস তার রোজকার নেশা হয়ে উঠল। রমাকান্তের মৃত্যুর পর বছরখানেক যেতে না যেতেই দেখা গেল দোকানের অবস্থা খারাপ হয়ে আসছে। আর বেশি দিন এভাবে চলবে না। উষাপতিবাবু বাধা দিতে গেলে সত্যকাম বলে, আমার টাকা আমি ওড়াচ্ছি, আপনার কি? উপরন্তু দোকানের একটা বদনাম রটে গেল। মেয়েদেরও দোকানে যাওয়া নিরাপদ নয়। খদ্দের কমে যেতে লাগল। উষাপতিবাবু কি করবেন ভেবে পেলেন না। পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে, তখন একটা ব্যাপার ঘটল। একদিন সন্ধ্যের পর কি একটা কাজে উষাপতি বাড়িতে এসেছেন। ওপরে নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। পাশের ঘরটা তার স্ত্রীর ঘর। পা টিপে টিপে উষাপতি দরজার কাছে গিয়ে দেখলেন তার স্ত্রী একলা মেঝে মাথা ঠুকছেন আর কাঁদছেন। বলছেন, এখনো কি আমার প্রায়শ্চিত্ত শেষ হয়নি? উষাপতি চুপি চুপি নিচে নেমে গেলেন।
সহদেবকে জিজ্ঞেস করে জানতে পারলেন বিকেলে পাড়ার এক ভদ্রমহিলা এসেছিলেন, তিনি সুচিত্রাকে যাচ্ছে তাই অপমান করে গেছেন। মহিলার মেয়েকে নাকি সত্যকাম সিনেমা দেখাচ্ছে আর বিলিতি হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেই দিন উষাপতি প্রতিজ্ঞা করলেন সত্যকামকে সরাতে হবে, তাকে খুন না করলে কোনো দিক দিয়েই নিস্তার নেই। এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। উষাপতি তৈরি হলেন। তার একটা সুবিধে ছিল, সত্যকাম যদি খুন হয় তাকে কেউ সন্দেহ করবে না। বাইরে সবাই জানে সত্যকাম তার ছেলে। বাপ ছেলেকে খুন করেছে এ কথা কেউ বিশ্বাস করবে না। সত্যকামের অনেক শত্রু, সন্দেহ তাদের ওপরই পড়বে। তবু কাজটা যতখানি পারা যায় সাবধানে করাই মঙ্গল। উষাপতি একটা চমৎকার মতলব বাঁটলেন। একজন চেনা গুন্ডার কাছ থেকে রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন তিনি বিপ্লবীদের দলে মিশেছিলেন। রিভলভার চালানোর অভ্যেস তার ছিল। কয়েকদিন বেলঘরিয়ায় একটা আম বাগানে গিয়ে অভ্যেসটা ঝালিয়ে নিলেন। তারপর সুযোগের অপেক্ষা করতে লাগলেন। সত্যকাম ঝানু ছেলে, সেই উষাপতির মতলব বুঝতে পারল, কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় খুঁজে পেল না। পুলিশের কাছে গেলে নিজের জন্ম রহস্য ফাঁস হয়ে যাবে। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল। উষাপতিবাবু অবশ্য সে খবর জানতেন না। যে রাতে সত্যকাম খুন হয় সে রাতটা ছিল শনিবার। শনিবারে সত্যকাম অন্য রাতের চেয়ে দেরি করে বাড়ি ফেরে, সুতরাং শনিবারই সুবর্ণ সুযোগ। উষাপতিবাবু একটা রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত 10:30টার সময় যখন সহদেব রান্নাঘরে খেতে গেছে, তখন তিনি চুপি চুপি নেমে এসে সেটা দরজার কপাটে জুড়ে দিয়ে উপরে উঠে গেলেন। সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ থাকলো। বাইরে যে রাংতার চাকতি সাঁটা হয়েছে তা কেউ জানতে পারল না। ঝি আর রাধুনি তার অনেক আগেই বাড়ি চলে গেছে। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কির দরজায় তালা লাগালো, তারপর সদর বারান্দায় গিয়ে বিছানা পেতে শুলো। ওপরে উষাপতিবাবু নিজের ঘরে আলো নিভিয়ে সামনের দিকের ব্যালকনির দরজা খুলে অপেক্ষা করছিলেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে শব্দ হলো, সত্যকাম আসছে। উষাপতি ব্যালকনিতে বেরিয়ে এসে ঘাপটি মেরেছিলেন। ফটক থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজরে পড়ল দরজার নিচের দিকে টাকার মতো একটা চাকতি টর্চের আলোয় চকচক করছে। সে সামনের দিকে ঝুঁকে সেটা দেখতে গেল। অমনি উষাপতিবাবু ব্যালকনি থেকে ঝুঁকে গুলি করলেন। রিভলভারের গুলি সত্যকামের পিঠ ফুটো করে তার বুকের হাড়ে গিয়ে আটকাল। সত্যকাম সেখানেই মুখ থুবড়ে পড়ল। হাতের জ্বলন্ত টর্চটা তখনও জ্বলছিল। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতিবাবু এমন কায়দা করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পেছন দিক থেকে কেউ তাকে গুলি করেছে। ওপর দিক থেকে যে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো আমিও বুঝতে পারতাম না। আচ্ছা, তুমি প্রথম কখন উষাপতিবাবুকে সন্দেহ করলে? গোড়া থেকেই আমার মনে হয়েছিল বাড়ির লোকেরই কাজ। যদি বাইরের লোকের কাজই হবে তাহলে সত্যকাম নাম বলবে না কেন? তখনই মনে হলো এই পরিকল্পিত খুনের পেছনে হয়তো একটা পারিবারিক কেচ্ছা লুকিয়ে আছে। তারপর জানতে পারলাম উষাপতি আর সুচিত্রার দাম্পত্য জীবন স্বাভাবিক নয়। দীর্ঘকাল তাদের মধ্যে কথা বন্ধ, শোবার ঘরও আলাদা। মনে খটকা লাগলো। খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ জমালাম। লোকটা উষাপতিবাবুর দরদি বন্ধু। তিনি 21 বছর আগে বন্ধুর বিয়েতে প্রীতি উপহার লিখেছিলেন। প্রীতি উপহারটা খাজাঞ্চি মশাই খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, কারণ এটাই ছিল তার প্রথম এবং একমাত্র কবিতা। আমি যখন প্রীতি উপহারটা হাতে পেলাম তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। সত্যকামের জন্ম তারিখ মনে ছিল 7 জুলাই 1927, আর বিয়ের তারিখ 13 ফেব্রুয়ারি 1927। অর্থাৎ বিয়ের 5 মাস পূর্ণ হওয়ার আগেই ছেলে হয়েছে। ব্যবসাদার রমাকান্ত কেন গরিব কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন তাও স্পষ্ট বোঝা গেল। সত্যকাম উষাপতির ছেলে নয়, সুতরাং তাকে খুন করতে উষাপতির কোনো বাধা নেই। কিন্তু তিনি খুন করলেন কি করে? যখন জানতে পারলাম মৃত্যুকালে সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল, তখন এক মুহূর্তে রাংতার চাকতির উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল।
সত্যকামের টর্চের আলো দরজার উপর পড়েছিল, রাংতার চাকতিটা চকচক করে উঠেছিল। সত্যকাম সামনে ঝুঁকে দেখতে গেছিল ওটা কি চকচক করছে। ব্যাস। আজ উষাপতিবাবু যাওয়ার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমি আর আমার স্ত্রী জীবনে বড় দুঃখ পেয়েছি। এই 21 বছর ধরে যেন শ্মশানে বাস করছি। আজ আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জল ঘোলা করবেন না। আমি উষাপতিবাবুকে কথা দিয়েছি, জল ঘোলা করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় জিনিস আছে, ন্যায় ধর্ম। তোমাদের কি মনে হয় আমি অন্যায় করেছি? না, অন্যায় কিসের? যা করেছো বেশ করেছো। সানডে সাসপেন্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে রক্তের দাগ। ব্যোমকেশ বক্সীর চরিত্রে গৌরব চক্রবর্তী, সত্যবতী রিয়া, সত্যকাম অগ্নি, উষাপতি উৎপল সরকার, নন্দ ঘোষ অরিজিৎ, ভূতেশ্বর শঙ্করী প্রসাদ মিত্র, চুমকি মোহর, সহদেব পুষ্পল, শীতাংশু নীল, সুচিত্রা ইন্দ্রাণী, ভবানী দেবাঞ্জন মিত্র। ভূতেশ্বরের চাকর ধনঞ্জয়বাবু এবং অজিতের ভূমিকায় গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। কাহিনীর নাট্যরূপ দীপ ঘোষ, ধ্বনি পরিকল্পনা রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে, পোস্ট ডিজাইন গ্রিনিং ট্রি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে রক্তের দাগ। সানডে সাসপেন্সের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ইউটিউবে মির্চি বাংলা চ্যানেলে বা ডাউনলোড করুন গানা অ্যাপ।